ক্লাস 11 গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের লাস্ট জিমি ভ্যালেন্টাইনের যে পার্টটা, যে টেক্সটটা শেষ অংশটা আমাদের পড়া হয়নি, সেটাকে নিয়ে পড়া শুরু করতে যাচ্ছি। তো আজকে প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে, তো আমার ভয়েসের সাথে সাথে একটা হিসিং সাউন্ড হয়তো তোমাদের কাছে পৌঁছচ্ছে। ইয়ারফোন লাগালে পরে হয়তো কোনো অসুবিধা হবে না, শুনতে আমার কথাটা শোনা যাবে, যদি সাউন্ডটা থাকবে। কিন্তু কিছু করার নেই, উই ক্যান নট গো এগেনস্ট দ্য নেচার। তো নেচারকে সাথে নিয়ে চলতে হবে। তো ট্রাই টু কোপারেট, আশা করি একটু কষ্ট করে শুনতে পাবে। তো আমরা যতদূর পড়েছিলাম সেখানে ছিল বেন প্রাইস ব্যাংকের ভিতরে ঢুকেছে অলরেডি, মিস্টার অ্যাডামস, জিমি ভ্যালেন্টাইন, অ্যানাবেল অ্যাডামস এবং তার দিদি, তার দুই মেয়েকে নিয়ে তারা সবাই ভল্ট রুমে আছে। ভল্টের সংক্রান্ত বিভিন্ন আলোচনা, তার কীভাবে কার্যকারিতা, কীভাবে কাজ করে না করে, এই সংক্রান্ত আলোচনা সে করছেন। মিস্টার অ্যাডামস তার জামাইকে শোনাচ্ছেন এবং সেটা সময় আমরা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি যে আমাদের বেন প্রাইস সেখানে চুপটি সারে প্রবেশ করেছেন কী করার জন্য, তার কাছ থেকে খবরটাকে জিমি ভ্যালেন্টাইনকে হাতে নাতে ধরার জন্য। সম্ভবত আমাদের মনে অলরেডি লেখক একটা কনফিউজিং স্টেটের সৃষ্টি করে দিয়েছেন যে আদৌ জিমি ভ্যালেন্টাইন সত্যি সত্যি কি চুরি করা ছেড়ে দিয়েছেন কি না, নাকি আজকের এই সমস্তটাই তার প্ল্যানের অন্তর্গত, যে সে চুরি করে প্ল্যানিং ওয়াইজ লিটল রকে চলে যাবে, তার বন্ধুকে তার সমস্ত জিনিসপত্র দিয়ে দেবে এবং তার চুরি করা জিনিসও, টাকা পয়সাও সম্ভবত তিনি তার বন্ধুকে দিয়ে দেবেন। এই সংক্রান্ত কিছু একটা ধারণা আমাদের মনের মধ্যে চলতে পারে, এবার আমরা জানি না কী হতে যাচ্ছে। তার পরবর্তীতে কী হলো? সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু ফ্রম দ্য উইমেন অ্যান্ড আ কমিশন। যখন নাকি সমস্ত কিছু চলছে, বেন প্রাইস বাইরে দাঁড়িয়ে আছেন, মিস্টার অ্যাডাম সমস্ত কিছু বর্ণনা করছেন, ঠিক সেই সময় হঠাৎ করে ব্যাংকের ভেতরে ওই ওয়ার্ল্ড রুমের থেকে এক দুজন মহিলার চেঁচানোর আওয়াজ পাওয়া গেল হঠাৎ করে, এবং চেঁচামেচির পরেই হঠাৎ করে সমস্ত কিছু কী হয়ে গেল? নিস্তব্ধ হয়ে গেল। কমোশন, অর্থাৎ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আনপারসিভড বাই দ্য এল্ডার্স। ঘটনাটা কী ঘটেছে? লেখক জানাচ্ছেন, সমস্ত বড়দের অজান্তেই, চোখের আড়ালেই মেয়ে নামক মেয়েটি, দ্য 9-year-old গার্ল, যার বয়স ছিল 9 বছর, ইন আ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট। আগাথাকে ভল্টের ভেতরে লক করে দিয়েছে, ওই লকারের ভেতরে লক করে দিয়েছে। শি হ্যাড দেন শট দ্য বোল্টস অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু। এবং এই মেয়ে ঠিক যেরকমভাবে তার দাদুকে ওই ভল্টটাকে লক করার জন্য বোল্টগুলোকে শর্ট করতে দেখেছিল এবং কম্বিনেশন নবটাকে ঘুরিয়ে দিতে দেখেছিল, ঠিক সেরকমভাবেই মেয়েটাও ওই বোল্টগুলোকে লক করে দিয়েছিল এবং কম্বিনেশন নবটাকেও ঘুরিয়ে দিয়েছিল। দ্য ওল্ড ব্যাংকার, এটা দেখা মাত্রই ওই বৃদ্ধ ব্যাংকার মানে মিস্টার অ্যাডামস, স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাক দ্যাট ইট ফর আ মোমেন্ট। এক লাফে ওই হ্যান্ডেলের উপরে গিয়ে ঝুলে পড়েন এবং তারপরে বেশ কিছুক্ষণ ধরে ঝুলেই রইলেন। তারপরে দ্য ডোর ক্যানট বি ওপেন, হি গ্রোন। তিনি গজগজ করতে করতে বললেন, দরজাটাকে খোলা যাবে না। দ্য ক্লক হ্যাজেন্ট বিন মুন নট দ্য কম্বিনেশন সেট। এই ঘড়িটাকে ঠিক করে লক করার জন্য ঠিক কটার সময় লক করব সেটাকে সেট করা হয়নি। ইভেন যে কম্বিনেশনটা আছে, নাম্বার যে কম্বিনেশনটা আছে, সেই কম্বিনেশনটাকেও এখনও পর্যন্ত সেট করা হয়নি। অর্থাৎ লক করার সময় আমাকে দেখে নিতে হতো প্রতিবার কত নম্বরে এটা লক করা হলো এবং কটার সময় এটাকে লক করা হলো, ঠিক সেই অনুযায়ী সেটাকে লকটাকে খুলতে হতো। সেরকমই কোনো কার্যকারিতা ছিল ওই বলটা, কিন্তু এখনও পর্যন্ত সেটা দেখা হয়নি। এবং লক করার সময় মেয়ে নামক মেয়েটা কটার সময় ওই লকটাকে লক করেছে বা ওই কী কম্বিনেশনে লক করেছে সেটাও কেউ খেয়াল করেনি। তো যে কারণে দরজাটা খোলা যাবে না। আগাথাস মাদার স্ক্রিমড অ্যাগেইন হিস্টেরিক্যালি। আগাথার মা সঙ্গে সঙ্গে আবার হাউ মাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। হিস্টেরিয়া এক ধরনের রোগ পুরনো দিনে মানুষের মধ্যে দেখা যেত, যেখানে একটা লোক কুসংস্কারাচ্ছন্ন হওয়ার কারণে হঠাৎ করে কোনো একটা কিছু দেখতে পাওয়ার ভান করে চেঁচিয়ে উঠলে ওখানে থাকা অন্যান্য কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা প্রায় প্রত্যেকেই ওই একই জিনিসকে যেন কী করতে পারতো, দেখতে পারতো, এবং তারাও ওই প্রথম ব্যক্তির মতনই চেঁচাতে শুরু করতো। একেই বলা হয় হিস্টেরিয়া। তো তিনি হিস্টেরিক্যালি চেঁচাতে শুরু করলেন, মানে কন্টিনিউয়াসলি চেঁচাতে লাগলেন। হাস, ধুস, সেইড মিস্টার অ্যাডামস। মিস্টার অ্যাডাম বললেন, রেজিং হিজ ট্রেমলিং হ্যান্ড, তার কম্পমান হাতটাকে তুলতে, মানে তার হাত কী করছিল, কাঁপছিল। অল বি কোয়াইট ফর আ মোমেন্ট, এবং বলে উঠলেন, সবাই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। আগাথা,
হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড। তারপরে তিনি যত জোরে পারেন তত জোরে আগাথা বলে চেঁচিয়ে উঠলেন, লিসেন টু মি, আমার কথা শোনো। During the following silence, they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in the panic of terror. চারিদিকে নিস্তব্ধতা যখন বিরাজ করছে, সেই সময় ওই ভল্টের ভেতর থেকে ওই বাচ্চা মেয়েটার একটা কম্পমান স্বর শুনতে পাওয়া গেল, যে কিনা শ্রেক মানে কাঁপতে থাকা গলার স্বর শুনতে পাওয়া গেল, যার কিনা ওই ভল্টের ভেতরে থাকা অন্ধকারের কারণে একটা প্যানিক স্ট্রিকেন অবস্থার মধ্যে যে রয়েছে, অর্থাৎ আতঙ্কিত অবস্থায় যে রয়েছে, সেরকম আতঙ্কিত অবস্থায় তার গলার একটা কম্পমান স্বর শুনতে পাওয়া গেল। মাই প্রেশিয়াস ডার্লিং, আমার অমূল্য সম্পদ, ওয়েল দ্য মাদার, মাটি হাউমাউ করে কেঁদে উঠলেন। শি উইল ড্রাই অফ ফ্রাইট, আমার মেয়েটা তো ভয়েই মরে যাবে। ওপেন দ্য ডোর, ও ব্রেক ইট ওপেন, কান্ট ইউ মেন ডু সামথিং, এই দরজাটা খুলে ফেলো, এটাকে ভেঙে খুলে ফেলো। আচ্ছা, আপনারা যারা পুরুষ মানুষরা এখানে আছেন, আপনারা কি কেউ কিছু করতে পারছেন না? There isn't a man nearer than Little Rock who can open that door, said Mr. Adams in a shaky voice. কথাটা শোনা মাত্রই মিস্টার অ্যাডামস কম্পমান স্বরে বলে উঠলেন, লজ্জিত স্বরে বলে উঠলেন, এই এলাকার সবচেয়ে কাছে যদি কোনো লোক থেকে থাকে যেই বলটাকে খুলতে পারবে, সে শুধুমাত্র কোথায় রয়েছে? লিটল রকে রয়েছে, মানে যেটা বেশ খানিকটা দূরত্বে অবস্থিত। মানে লিটল রক থেকে এত সহজে এত তাড়াতাড়ি লোক এসে পৌঁছতে পারবে না। তা লিটল রকের কাছে এমন কোনো জায়গা নেই যেখানকার কোনো মানুষ এটাকে খুলতে পারে। My God, Spencer, what shall we do? That child, she can't stand it long in there. There isn't enough air, and besides, she'll go into convulsions from fright. তারপরে মিস্টার অ্যাডামস তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, তার হবু জামাই, তার দিকে ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, বলো তো স্পেন্সার, ভগবানের কথা ডাকছি, ভগবানকে ডেকে বলছি, স্পেন্সার তুমিই বলো, এবার আমরা কী করবো? সত্যি কথা বলতে এই বাচ্চা মেয়েটা ওখানে বেশিক্ষণ সহ্য করতে পারবে না, ওখানে বেশি বায়ু নেই, অক্সিজেনের ঘাটতি হবে, আর তার উপরে শিল গো ইনটু কনভালশনস, সে তো কাঁপতে শুরু করবে, আতঙ্কে কাঁপতে শুরু করবে, সে মৃগীতে পরিণত হবে, সে কাঁপতে থাকা প্রচণ্ড ভয় পেয়ে যখন সে মানুষ কাঁপতে শুরু করে, সেটাকে বলা হয় কনভালশন। খিঁচুনি দেওয়া শুরু করবে, তো খিঁচুনি দিতে থাকলে, বেশিক্ষণ খিঁচুনি দিতে থাকলে পরে মানুষের হার্ট স্ট্রোক করার বিশাল সম্ভাবনা থাকে। তো এই বাচ্চা মেয়েটা বেশিক্ষণ সহ্য করতে পারবে না, সে তো মারা যাবে ভেতরে। আগাথার মাথার এই সমস্ত কথাবার্তা শোনার পরে আগাথার মা ফ্র্যান্টিক নাও, এখন পাগল হয়ে গেছে। ফ্র্যান্টিক কথাটার মানে পাগল, তাহলে এখন পাগল হয়ে গেছে। বিট দ্য ডোর অফ দ্য ওয়াল উইথ হার হ্যান্ডস, তিনি এখন ওই দরজাটার মধ্যে হাত দিয়েই বাড়ি মারছেন, ভল্টের দরজায় হাত দিয়ে বাড়ি মারছেন। দরজাটা স্টিল ডোর, পেটেন্টেড ডোর, সলিড স্টিল দিয়ে তৈরি, তো সেটাকে হাত দিয়ে ভাঙা সম্ভব না। কিন্তু তার মা তো পাগল হয়ে গেছেন, তার শিশু কন্যা মারা যেতে যাচ্ছে, তো তার মাথার ঠিক নেই, তিনি যেন হাত দিয়েই সেটাকে ভাঙার চেষ্টা করছেন। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডাইনামাইট, এই মায়ের মতনই অন্য যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সবারই মাথা কাজ করছিল না, কারোরই মাথা কাজ করছিল না। সেই কারণে তাদের মধ্যে কেউ একজন পাগলের মতন বলে উঠলেন, আমরা কি ডায়নামাইট ব্যবহার করতে পারি না? ডায়নামাইট এক ধরনের বোম, যেটাকে ব্যবহার করলে পারে শক্ত থেকে প্রচণ্ড শক্ত জিনিসও ভেঙে যেতে পারে। হ্যানাবল টার্ন টু জিমি, কিন্তু সবাই জানে বোমটাকে যদি বাইরে লাগিয়ে ফাটায় তাহলে দরজাটা ভেতরে যাবে, আর ভেতরে গেলে সেই দরজার আঘাতে বাচ্চাটা মারা যাবে, আর বোমটাকে ভেতরে দেওয়ার কোনো চান্সই নেই। তো সুতরাং ডায়নামাইট ব্যবহার করাটা বুদ্ধিসঙ্গত হবে না। ঠিক সেই মুহূর্তে অ্যানাবেল জিমির দিকে ফিরে তাকান। হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, তার চোখেও প্রচণ্ড উৎকণ্ঠা ছিল, প্রচণ্ড টেনশন ছিল, প্রচণ্ড কনফিউশন ছিল, বাট ইয়েট নট ডেসপেয়ার, কিন্তু এখনও তিনি হতাশ হননি। কেন? লেখক বলছেন, টু আ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার অফ দ্য ম্যান শি ওয়ারশিপস। একজন মহিলার কাছে একজন মানুষ যাকে তিনি ওয়ারশিপ করেন, যাকে তিনি পুজো করেন, যাকে তিনি ভালোবাসেন, তার কাছে অসম্ভব বলে কোনো কাজ আছে এটা তিনি মানতে পারেন না। একজন মহিলা সবসময় মনে করেন যে ব্যক্তিকে তিনি ওয়ারশিপ করেন, পুজো করেন, তার পক্ষে পৃথিবীর যে কোনো কঠিন থেকে কঠিনতম কাজও করা সম্ভব। খেয়াল এই ধারণার জন্য সবাই যখন বিফল, সবাই যখন হেরে গেছে, সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, তখন অ্যানাবেল অ্যাডামস জিমি ভ্যালেন্টাইনের দিকে ফিরে তাকালেন, এই আশা নিয়ে হয়তো জিমি ভ্যালেন্টাইন কিছু একটা করতে পারে, কারণ জিমির চাইতে বেশি তিনি কাউকে আর ভালোবাসেন না। কান্ট ইউ ডু সামথিং র্যাল? ট্রাই, ওয়ন্ট ইউ? আচ্ছা র্যাল, তুমি কিছু করতে পারবে না? চেষ্টা তো করতে পারো, নাকি তাও করবে না?
He looked at her with a queer soft smile on his lips and in his keen eyes. আর এই কথাটা শোনা মাত্রই জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেল অ্যাডামসের দিকে একটা অদ্ভুত কুয়ের মানে হচ্ছে অদ্ভুত ধরনের মুচকি হাসি, সফট স্মাইল, মুচকি হাসি তার ঠোঁটের কোণে এবং চোখের মধ্যে নিয়ে তার দিকে চেয়ে রইলেন। কী কারণ? কেন হঠাৎ? মনে করে দেখো, চিঠির মধ্যে জিমি ভ্যালেন্টাইন তার বন্ধুকে বলেছিলেন, আমি এই ভদ্রমহিলার বিশ্বাস কোনো মতে ভাঙতে পারবো না, আর সেই কারণে আমি এমন কোনো কাজ করব না যে কাজের জন্য এই মেয়েটির বিশ্বাস আমার প্রতি নষ্ট হয়ে যায়। আর আজকে সেই মেয়েটি সেই বিশ্বাসকে রেখে এই লোকটাকে ওই একই ক্রিকেট কাজ করার কথা বলছেন, যে ক্রিকেট কাজটাকে তিনি এই মেয়েটার বিশ্বাস রাখার জন্যই ছেড়ে দিয়েছিলেন। কি অদ্ভুত একটা সিচুয়েশন! যার জন্য, যার বিশ্বাস রাখার জন্য তিনি ওই কাজটাকে, একটা কাজ করা ছেড়ে দিয়েছেন, সেই কাজটা করার জন্যই আজকে ওই মেয়েটি তার কাছে অনুরোধ করছে। তো তার বিশ্বাস রাখার জন্য এবার তিনি কি করবেন? কাজটাকে করবেন না নাকি কাজটাকে করবেন? এরকম একটা কনফিউজিং স্টেটে থাকার কারণে আজকে জিমি ভ্যালেন্টাইন একটা কুইয়ার স্মাইল, একটা অদ্ভুত ধরনের মুচকি হাসি নিলেন, নিজের অদৃষ্টের উপরে একটু পরিহাস করে ভাবতে লাগলেন, আজকে আমি কি পরিস্থিতির মধ্যে পড়েছি, যার জন্য, যে কারণের জন্য আজকে আমি সেফ ক্র্যাক করার কাজটা ছেড়ে দিয়েছিলাম, আজকে আমাকে সেই সেফ ক্র্যাক করতে হবে সেই ব্যক্তির সেই বিশ্বাসটাকে বজায় রাখার জন্য। অ্যানাবেল এই কথা চিন্তা করতে করতেই অ্যানাবেল বলে উঠল, হি সেইড, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? ওই যে তুমি তোমার জামার মধ্যে যে গোলাপটা পরে আছো, ওই গোলাপটা আমাকে দাও। দেবে কি? হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট। অ্যানাবেল বিশ্বাস করতে পারছে না যে তিনি ঠিকঠাক কথা শুনেছেন। মানে এরকম পরিস্থিতিতে, এরকম একটা ভয়ঙ্কর উৎকণ্ঠাময় পরিস্থিতিতেও জিমি ভ্যালেন্টাইন বা এই লোকটা এতটা রোম্যান্টিক হতে পারে, তিনি বিশ্বাস করতে পারছেন না। শি আনপিন্ড দ্য বার্ড ফ্রম আর বজম অফ আ ড্রেস। কিন্তু তাও তিনি তার অজান্তেই তিনি তার জামার মধ্যে লেগে থাকা ওই গোলাপ ফুলটাকে আনপিন করলেন, মানে কি সেটাকে পিন দিয়ে লাগানো ছিল সেটাকে খুলে নিলেন, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড। এবং জিমি ভ্যালেন্টাইন যে হাতটা বাড়িয়ে রেখেছিল সেই হাতের উপরে এই গোলাপ ফুলটাকে দিয়ে দিলেন। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট। জিমি ফুলটাকে নিয়ে তার ভেস্টের, গেঞ্জির পকেটের ভেতরে ঢুকিয়ে দিলেন। থ্রি অফ হিজ কোট, তার গায়ে যে কোটটা ছিল সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। পুলড আপ হিজ শার্ট স্লিভস, তার হাতাটাকে গুটিয়ে নিলেন। উইথ দ্যাট অ্যাক্ট, আর এই কাজগুলো করার মধ্যে দিয়েই র্যালফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে। এই শরীরটার থেকে র্যালফ ডিসপেন্সার কোথায় যেন উধাও হয়ে গেল, অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। আবার জিমি ভ্যালেন্টাইন সেই শরীরটাতে এসে ভর করল। মানে আবার র্যালফ ডিসপেন্সার তার পুরনো কাজ করার মানসিকতা তিনি যেন প্রকাশ করলেন। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ। আর তারপরেই তিনি সবাইকেই কমান্ডেড শর্টলি, ছোট্ট করে অর্ডার দিলেন, কমান্ড করলেন, সবাই ওই দরজার থেকে সরে যাও। এই বলে হি সেট হিজ সুটকেস অন দ্য টেবল। তিনি তার সুটকেসটাকে তার টেবিলের উপরে রাখলেন, একটা টেবিলের উপরে রাখলেন, অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট। এবং সবার চোখের সামনে, সম্মুখে তিনি সেই সুটকেসটাকে খুলে দিলেন। জিমি ভ্যালেন্টাইন যদি সত্যি সত্যি অ্যানাবেলকে ভালো না বাসতেন, তাহলে হয়তো তিনি ওই সুটকেসটা খুলতেন না। তিনি যেহেতু সত্যি সত্যি ওই মেয়েটাকে ভালোবাসেন এবং তিনি বদ্ধপরিকর যে তিনি কিছুতেই এই মেয়েটার বিশ্বাস ভাঙবেন না, সেই জন্য সবার সামনেই তিনি তার সুটকেসটাকে খুলে দিলেন। তিনি জানতেন এই সুটকেসটা খোলা মাত্রই সবাই বুঝে যাবে যে জিমি ভ্যালেন্টাইন এতক্ষণ ধরে মিথ্যে কথা বলেছে। শু হর্নস নেই ওর ভেতরে কী আছে? যন্ত্রপাতি। কিসের যন্ত্রপাতি? সেফ ক্র্যাকিংয়ের যন্ত্রপাতি। অর্থাৎ সে একজন আসলে চোর। ফ্রম দ্যাট টাইম অন, সেই সময়ের থেকে শুরু করে, হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস। ওখানে যে আরও অনেক লোক উপস্থিত আছে, সেই উপস্থিতি সম্পর্কে সে যেন ভুলেই গেল। হি লেইড আউট দ্য শাইনিং কুইয়ার ইমপ্লিমেন্ট সুইফটলি অ্যান্ড অর্ডারলি, হুইসলিং সফটলি টু হিমসেলফ অ্যাজ হি অলওয়েজ ডিড ওয়েন অ্যাট ওয়ার্ক। তারপরে তিনি এক এক করে ঠিক যে যন্ত্রটা যখন লাগবে, যেটা আগে লাগবে সেটাকে আগে, যেটাকে পরে লাগবে সেটাকে পরে, অর্ডারলি, একটার পর একটা সে খুব দ্রুততার সঙ্গে এবং খুব সুন্দর অর্ডারলি সেগুলোকে বার করতে লাগলেন। আর যখন তিনি সেটা বার করছিলেন, তখন নিজের মেজাজে একটা শীষ বাজাতে বাজাতে সেই কাজটা করছিলেন। মানে গান করতে করতে, মনে মনে গান করতে করতে কাজটা করছিলেন। ঠিক যেরকম জিমি ভ্যালেন্টাইন সেফ ট্র্যাকিংয়ের সময় যেভাবে চুরির কাজটা করত। In a deep silence and immovable, the others watched him as if under a spell. এই অবস্থায় ওখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা সবাই যেন একটা ঘোরের মধ্যে ছিল এবং কেউ নড়াচড়া না করে, ইমুভেবল, এক জায়গায় স্থির হয়ে সবাই তাকে ঘোরের মধ্যেই যেন দেখে যাচ্ছে।
ইন আ মিনিট জিমির স্পেড ড্রিল ওয়াজ বিটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর। 1 মিনিটের মধ্যে জিমির সেই তৈরি করা ড্রিল মেশিনটা ওই স্টিল ডোরের উপরে আঘাত করছিল, মানে সেটাকে ফুটো করার চেষ্টা করছিল। ইন 10 মিনিটস, 10 মিনিটের মাথায় ব্রেকিং ইজ ওন বার্গলারিজ রেকর্ড, নিজের পুরনো বার্গলারি করার রেকর্ড ভেঙে দিয়ে ঠিক 10 মিনিটের মাথায় হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস, সে ওই লক করার জন্য যে 3টা বোল্ট ছিল ওই 3টা বোল্টকে বাইরে বের করে পেছনে ছুঁড়ে ফেলে দিলেন। অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং দরজাটাকে খুলে ফেললেন। দরজা খোলার সাথে সাথে কী দেখা গেল? আগাথা অলমোস্ট কোল্যাপসড। আগাথা অলমোস্ট সংজ্ঞা হারিয়ে ফেলেছে, জ্ঞান হারিয়ে ফেলেছিল, বাট সে, কিন্তু এই মুহূর্তে সে সুরক্ষিত। ওয়াজ গ্যাদার্ড ইন টু আর মাদার্স আর্ম, এবং ওই অবস্থাতেই সে তার মায়ের কোলে পৌঁছে গেল। ইচ্ছাতে সুরক্ষিত জায়গার কিছু হতে পারে না। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন তার কাজ করে দিয়েছে, এবং সেই কারণে সে তার সমস্ত যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে সে তার কোট পরে অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সে দরজার সামনের দিকে, দরজার দিকে হাঁটা দিলেন, রেলিং বেয়ে হাঁটা দিলেন। কারণ জিমি ভ্যালেন্টাইন জানতেন এখন সবাই জেনে গেছে যে সে মিথ্যে কথা বলেছিল, সে একজন চোর, এতদিনের খাটনি সমস্তটাই বৃথা হয়ে গেছে, আর কোনো মতেই মিস্টার অ্যাডামস তাকে তার জামাই হিসেবে গ্রহণ করবে না। আর তার চাইতে বড় কথা, তিনি আজকে অ্যানাবেল অ্যাডামসের মনের বিশ্বাস যে তার স্বামী, তার হবু স্বামী সমস্ত কাজ করতে পারে, ওই বিশ্বাসটাকে রাখতে গিয়ে অ্যানাবেল অ্যাডামসের আরেকটা বিশ্বাসে আঘাত দিয়েছে যে সে অ্যানাবেল অ্যাডামসকে মিথ্যে কথা বলেছে। তো সুতরাং নিশ্চয়ই অ্যানাবেল অ্যাডামসও তাকে আর কি করবে না, গ্রহণ করবে না। As he went, he thought he heard a far away voice that he once knew call Ralph, but he never hesitated. যখন তিনি চলে যাচ্ছেন সেই সময়টাতে তিনি বোধ করলেন, যেন শুনতে পেলেন অনেক দূর থেকে এমন একটা গলার স্বর, যে গলার স্বরটা তাকে প্রায় র্যালফ বলে ডাকত। সম্ভবত কার স্বর? অ্যানাবেল অ্যাডামসের স্বর। কিন্তু সেটাকে শুনেও তিনি কিন্তু ইতস্তত বোধ করলেন না সেখানে ফিরে আসার। তিনি চলতেই লাগলেন, মানে তিনি জানতেন যে করেই হোক কোনো পরিস্থিতিতেই অ্যানাবেল অ্যাডামস আর তাকে আগের মতন ভালোবাসতে পারবে না, এটা তিনি জানতেন। আর এই কারণেই তিনি জানতেন যেহেতু যে অ্যানাবেল অ্যাডামসের সাথে তিনি আর চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না, তিনি লজ্জাবোধ করবেন, তো সুতরাং তার আগেই, কাজটা শুরু করার আগে অ্যাডামসের কাছ থেকে ওই গোলাপ ফুলটাকে তিনি নিয়ে নিয়েছিলেন তার ভালোবাসার প্রতীক বা সিম্বল বা স্মৃতি হিসাবে, রিমেম্বারেন্স হিসাবে। তাহলে অ্যানাবেল অ্যাডামসের কাছে তিনি রোম্যান্টিক হওয়ার চেষ্টা করেননি, তিনি জানতেন যে তার ভবিষ্যতে কী হতে যাচ্ছে, পরিণতিটা কী হতে যাচ্ছে। তিনি খুব বুদ্ধিমান লোক, খুব চৌখস লোক হওয়ার কারণে তিনি তার বাকি জীবনটা যাতে তিনি অ্যানাবেল অ্যাডামসের এই স্মৃতিটাকে আগলে রেখে কাটাতে পারেন সেই জন্য একটা ব্যবস্থা করে নিয়েছেন। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন হিজ ওয়ে। এই চলতে চলতে যখন তিনি ওই ব্যাংকের দরজার কাছাকাছি গিয়ে উপস্থিত হলেন, সেখানে গিয়ে দেখলেন যে একজন বেশ বড় সড়ো লম্বা চওড়া লোক তার দরজা আগলেকে দাঁড়িয়ে আছে। সেখানে গিয়েই তিনি বললেন, হ্যালো বেন, সেই জিমি বলে উঠল, স্টিল উইথ স্ট্রেঞ্জ স্মাইল, এখনও তার ঠোঁটের কোনায় একটা মুচকি হাসি রয়েই গেছে। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, তাহলে শেষ পর্যন্ত খুঁজেই ফেললে, তাই না? ওয়েল লেটস গো, আচ্ছা ঠিক আছে চলো। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমার মনে হয় না এখন আর খুব একটা বেশি পার্থক্য এটা করতে পারবে, মানে আমার জীবনে যাওয়ার হয়ে গেছে। তুমি আজকে আমাকে ধরে নিয়ে চলে গেলে পরেও আমার জীবন আর কিছু পাল্টাবে না, আমাকে আমার ভালোবাসা গ্রহণ করবে না, আমাকে আমার জীবনটা একাকী কাটাতে হবে। আর আজকে যদি তুমি আমাকে ধরে নিয়েও চলে যাও তাহলেও কিছু যায় আসে না, তাহলে ধরে নিয়ে গেলেও কিছু না, ধরে না নিয়ে গেলে পরেও কিছু না, আমার জীবনের কোনো রকম পরিবর্তন আর হবে না, আমার যা হওয়ার তা হয়ে গেছে। ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স নাও। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার স্ট্রেঞ্জলি, কিন্তু এবার বেন প্রাইস বরঞ্চ একটু অদ্ভুতভাবে আচরণ দেখালেন। তিনি বললেন, গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার। কী বলছেন মিস্টার স্পেন্সার? আমার মনে হচ্ছে আপনি কিছু ভুল করছেন নিশ্চয়ই। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, আমার মনে হয় না আমি আপনাকে চিনি, ইউর বাগ ইজ ওয়েটিং ফর ইউ, ain't it? আপনার ঘোড়ার গাড়িটা আপনার জন্য ওয়েট করছে, তাই না? মানে আপনি তো লিটল রকে যাচ্ছিলেন আপনার ওয়েডিং স্যুট অর্ডার দেওয়ার জন্য, অ্যানাবেলের জন্য একটা উপহার কেনার জন্য, আপনার সেখানে যাওয়ার কথা, তাই না? আমার মনে হয় ওটা আপনার জন্য ওয়েট করছে, তাই না? অ্যান্ড বেন প্রাইস টার্ন অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। আর এই বলেই বেন প্রাইস তাকে গ্রেফতার না করেই ঘুরে দাঁড়িয়ে রাস্তা বরাবর হাঁটতে চলে যেতে লাগলো।
এই স্ট্রেঞ্জ বিহেভিয়ারের উদ্দেশ্য কি, কারণটা কি, প্রায়শই পরীক্ষায় আসে। কারণটা একটাই, আমাদের সমাজে, সেটা সেই যুগের তদানীন্তন সমাজ বলো, চাই আজকের সমাজ বলো বা ভবিষ্যতের সমাজই বলো না কেন, যে কোনো সমাজেই ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করেন তাদের উদ্দেশ্যে একটা কথা সর্বদা তাদের শেখানো হয় যে পৃথিবীতে লোক খারাপ হয় না, এই পৃথিবীতে লোকের কাজটা খারাপ হয়। প্রত্যেক লোকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকে। লোক খারাপ পথে যায় নিজের পরিস্থিতির কারণে, নিজের গ্রিডের কারণে, লোভের কারণে, কিন্তু যদি সেই লোকটার ভেতর থেকে ওই ভালো মানুষটাকে বের করে নিয়ে আসা সম্ভব হয়, তাহলে পরে সেই লোকটার মধ্যে আমূল পরিবর্তন আনা হয়ে যায় এবং তাহলে পরে এই সমাজ থেকে যে কোনো ইভিল কাজ শেষ হয়ে যাবে। তো পৃথিবীতে ইভিল যারা করে তাদেরকে দূর করা তাদের কাজ না, ইভিলটাকে দূর করাটা ইম্পর্টেন্ট। দুষ্কৃতীদের দূর করাটা কাজ না, দুষ্কর্মটাকে দূর করাটা কাজ। তাহলে একটা মানুষ কেউ কখনো খারাপ হয় না, তার মধ্যেও প্রত্যেক খারাপ মানুষের মধ্যে কিছু ভালো গুণ থাকে। যদি তাই সেই ভালো গুণটাকে বের করে আনা সম্ভব হয়, তাহলে সেই মানুষটাকে গ্রেফতার করার কোনো দরকার পড়ে না। আজকে বেন প্রাইস যে লোকটাকে ধরতে এসেছিলেন তিনি ছিলেন জিমি ভ্যালেন্টাইন, কিন্তু আজকে যাকে তিনি দেখতে পেলেন সেই একই চেহারার একই শরীরের মধ্যে, তার মধ্যে তিনি জিমি ভ্যালেন্টাইনের একটা কী বলবো হিন্টও দেখতে পেলেন। তিনি এই লোকটাকে সম্পূর্ণরূপে একটা অন্য লোকের রূপে দেখতে পেলেন। লোকটার নাম র্যালফ ডিসপেন্সার। যদিও তারা দুজনে একই কাজ করেছেন, জিমি ভ্যালেন্টাইন তার সেফ ক্র্যাকিংয়ের কাজ করতেন, আজকেও র্যালফ ডিসপেন্সার সেই সেফ ক্র্যাকিংই করেছে। কিন্তু বেন প্রাইস এটা বুঝতে দেরি করেনি যে র্যালফ ডিসপেন্সারের সেফ ক্র্যাকিংয়ের মোটিভ, তার উদ্দেশ্যটা একেবারে আলাদা ছিল জিমি ভ্যালেন্টাইনের চাইতে। জিমি ভ্যালেন্টাইন সেফ ক্র্যাক করতো টাকা লুট করার জন্য, কিন্তু আজকে জিমি ভ্যালেন্টাইনের সেই র্যালফ ডিসপেন্সারের যে রূপ, সেই রূপটি সেফ ক্র্যাক করেছে একটি প্রাণ, একটা ছোট্ট বাচ্চা মেয়ের প্রাণকে বাঁচানোর উদ্দেশ্যে। তো উদ্দেশ্য দুটো আলাদা হওয়ায় কাজটাকে খারাপ বলা যায় না। কাজ খারাপ কখন হয়? যখন সেই কাজটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কিন্তু আজকে যে উদ্দেশ্য নিয়ে সেফ ক্র্যাকিংয়ের কাজটা হয়েছে, সেটাকে তো চুরি করা বলে না, সেটা তো মহৎ উদ্দেশ্য নিয়ে কাজটা করা হয়েছে। তো এই লোকটাকে তিনি চেনেন না, তিনি এসেছিলেন জিমি ভ্যালেন্টাইনকে খোঁজ করতে, কিন্তু তার মতে জিমি ভ্যালেন্টাইন তো আজকে এক্সিস্টই করে না। আজকে তো এই শরীরটার মধ্যে র্যালফ ডিসপেন্সার এক্সিস্ট করে, আর র্যালফ ডিসপেন্সারকে বেন প্রাইস চেনেন না। তো যে কারণে তিনি বলে উঠলেন, আমার মনে হয় না আমি আপনাকে চিনি, কারণ আমি এখানে যাকে খুঁজতে এসেছিলাম তাকে আমি দেখতে পাইনি, আপনার মধ্যে অন্য আরেকটা মানুষকে দেখতে পেয়েছি। এবং এই মানুষটার এরকম হওয়ার কারণটা কি? তার কারণ দ্যাট ফার্স্ট সাইটে লাভ হয়ে যাওয়া, ভালোবাসা হয়ে যাওয়া তার প্রতি, অ্যানাবেল অ্যাডামসের প্রতি। তিনি যেন মনে প্রাণে একটা সৎ জীবনকে চাইছিলেন, যে জীবনটাকে তিনি অ্যানাবেল অ্যাডামসের সাথে কী করতে পারেন, অতিবাহিত করতে পারেন। আর সত্যি সত্যি লাস্টে এসে আমরা জানতে পারলাম যে হ্যাঁ, চিঠির মধ্যে যে কথাগুলো জিমি ভ্যালেন্টাইন লিখেছিলেন তার বন্ধুকে, সত্যি তিনি মনে প্রাণে ওয়ার্ড টু ওয়ার্ড সেই কথাগুলোকে বিশ্বাস করেন এবং মানেন, এবং সেই কারণে তিনি আর পরবর্তীতে আর কোনো সময় বিপথে যাওয়ার চেষ্টা করবেন না, তিনি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। সো দিস ওয়াজ দ্য স্টোরি। যদিও এই গল্পটার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমরা কী করতে পারিনি, গল্পটা কী হতে যাচ্ছে সেটাকে বুঝে উঠতে পারিনি। আর গল্পটা যেখানে শেষ হয় সেখানে কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না জিমি ভ্যালেন্টাইনের পরিণতিটা কী হতে যাচ্ছে। সো দ্যাট ইজ আ শর্ট স্টোরি, যে আমরা নিজেদের মতন করে ওই শেষটাকে কী করতে পারি, ফ্রেম করতে পারি। ধরে নিতে পারি হ্যাঁ, অ্যানাবেল অ্যাডামস তাকে আর গ্রহণ করলো না। আবার ধরতে পারি যে অ্যানাবেল অ্যাডামস তার সমস্ত দোষ মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে তাকে কী করতেছে, গ্রহণ করে নিয়েছে। তো এবার কীভাবে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে, দ্যাট ডিপেন্ডস আপন ইউ। ও হেনরি সেই কাজটা আমাদের উপরে, রিডারদের উপরে কী করেছেন, ছেড়ে দিয়েছেন তার এই শর্ট স্টোরিতে। এই শর্ট স্টোরি শুধু না, যে কোনো শর্ট স্টোরিতেই লেখকেরা সেই কাজটা তার রিডারদের উপরেই ছেড়ে দেন। তো গল্পটা যেখানে শেষ হয় সেখানে মনে হয় আরও খানিকটা বলা থাকলে ভালো হতো, কিন্তু গল্পটা যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে আমরা নিজেদের মতন করে সেই গল্পটাকে কী করতে পারবো, ফ্রেম করতে পারবো। তাহলে গল্পটাকে স্টেপ বাই স্টেপ যদি আমরা থরলি জিস্টের আকারে মনে করে নিই, তাহলে আমাদের গল্পের মিডল পার্ট পর্যন্ত জিমি ভ্যালেন্টাইনের কার্যকলাপ নিয়ে আলোচনা, তিনি কী করতেন না করতেন, কীভাবে করতেন সেটা নিয়ে আলোচনা, সমাজের যে খুঁতগুলোকে আছে সেই খুঁতগুলোকে তুলে ধরার চেষ্টা ও হেনরি তার গল্পের মধ্যে দিয়ে করেছেন। পরবর্তীতে র্যালফ ডিসপেন্সারের পরিবর্তন হওয়ার পরে তার মানসিকতার কী কী পরিবর্তন হয়, সে কীভাবে ফ্লারিশ করতে শুরু করে, কীভাবে তার মনোবাঞ্ছাটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করার সুযোগ তিনি পেয়ে যান বাস্তবে, এবং কীভাবে তিনি পরিবর্তিত হন সেটা সম্পর্কে আলোচনা। বন্ধুকে লেখা চিঠি, তার পরবর্তীতে ওই লাস্ট দিনের ব্যাংকের এপিসোডটা আমরা চোখের সামনে দেখতে পেলাম। তো এই সংক্রান্ত নানান রকমের প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা এপিসোড ধরে ধরে আমাদের সেই প্রশ্ন অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করতে হবে।
তো আমাদের গল্প সম্পর্কে আর কিছু সেরকমভাবে বলার নেই। গল্পের শেষ প্রান্তে গিয়ে আমাদেরকে জিমি ভ্যালেন্টাইনের যখন ক্যারেক্টার বিশ্লেষণ করতে দিতে পারে, সেখানে অবশ্যই জিমি ভ্যালেন্টাইন আর র্যালফ ডিসপেন্সারের আলাদা আলাদা ক্যারেক্টার বিশ্লেষণ করে নিয়ে লাস্টে গিয়ে বলে দিতে হবে যে এরা দুজনেই শেষ পর্যন্ত গিয়ে একই কাজ করেছিলেন ঠিকই, কিন্তু দুজনের কাজের মোটিভ আলাদা ছিল, যে কারণে তার মানসিক পরিবর্তন যে ঘটে গেছে সেটা আমরা প্রমাণ পাই। দুটো লোক যে একেবারে আলাদা লোক, আলাদা চরিত্রের লোক, সেটার আমরা প্রমাণ পাই। তো যদিও বা গল্পের মধ্যে বিভিন্ন টুইস্ট রয়েছে, বিভিন্ন শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বুঝতে পারি না গল্পটা কীভাবে শেষ হতে যাচ্ছে, তো যে কারণের জন্য গল্পটা আমাদের কাছে কী হয়ে ওঠে, বেশ মজাদার হয়ে ওঠে। আশা করব গল্পটা সম্পর্কে যে আলোচনাটা আমরা এতক্ষণ ধরে করছি বা এতদিন ধরে করছি, 3টা দিন, সেই 3টা দিনের আলোচনা নিশ্চয়ই বুঝতে পেরেছি। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কমেন্ট and ask questions, ask about your confusions. I'll try my level best to satisfy your questions, your confusions. আর আশা রাখবো সবাই গল্পটাকে পড়ার সময় গল্পটাকে ফিল করার চেষ্টা করব, জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড রিডিং করে গল্পটার মানে করার চেষ্টা করবো না। উইল ট্রাই টু ফিল দ্য ইমোশনস দ্যাট জিমি ভ্যালেন্টাইন হ্যাজ বিন ফেসিং, র্যালফ ডিসপেন্সার হ্যাড বিন ফেসিং, অ্যানাবেল অ্যাডামস হ্যাজ বিন ফেসিং, and Ben Price also has been facing. সো এদের এই সমস্ত ক্যারেক্টারদের যে কথোপকথন, তাদের বক্তব্য, তাদের মধ্যে যে তারা কী বলতে চাইছেন, কী বোঝাতে চাইছেন, সেই ফিলিংসগুলোকে অনুভব করার সাথে সাথে গল্পটা পড়লে পারে গল্পটা আরও বেশি মজাদার হয়ে ওঠে। সো আজকে এই পর্যন্তই। আমাদের কাছে টেক্সটের সম্পর্কে আর কিছু বলার এই মুহূর্তে নেই, তোমাদের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড থাকবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করো। পরবর্তী ভিডিও আমরা অল্প কয়েকদিনের মধ্যে আবার আপলোড করব। টিল দেন, thank you very much and keep safe.